১৮২৬ সাল অর্থাৎ আজ থেকে ঠিক ২০০ বছর আগের বাংলা ছিল ইতিহাসের এক গভীর সন্ধিক্ষণ। এটি এমন এক সময় যখন বাংলার প্রাচীন নবাবী আমলের জাঁকজমক ও ঐতিহ্য ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছিল এবং তার জায়গায় গেড়ে বসছিল এক নতুন ঔপনিবেশিক শাসন ব্যবস্থা। এই সময়ের বাংলা মানে শুধু একটি নির্দিষ্ট ভূখণ্ড ছিল না, বরং এটি ছিল এক বিশাল রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সাক্ষী। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আমরা ১৮২৬ সালের সেই বাংলায় ফিরে যাই, তবে দেখব এক অদ্ভুত বৈপরীত্যের ছবি। একদিকে বিশাল অট্টালিকা আর জৌলুস, অন্যদিকে সাধারণ মানুষের দারিদ্র্য আর সংগ্রামের করুণ চিত্র। ১৮২৬ সালে বাংলার রাজনৈতিক ক্ষমতা সম্পূর্ণভাবে চলে গিয়েছিল ব্রিটিশদের হাতে। শাসন ক্ষমতায় তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পলাশির যুদ্ধের পর প্রায় ৭০ বছর পেরিয়ে গিয়েছিল এবং এই দীর্ঘ সময়ে কোম্পানি ধীরে ধীরে বাংলার রাজনীতি, অর্থনীতি ও সমাজের প্রতিটি স্তরে নিজের আধিপত্য সুপ্রতিষ্ঠিত করে ফেলেছিল। যদিও কাগজে কলমে তখনও মুর্শিদাবাদের নবাব ছিলেন, কিন্তু বাস্তবে তার কোনো ক্ষমতাই আর অবশিষ্ট ছিল না। নবাব ছিলেন কেবল নামমাত্র শাসক। সব ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, রাজস্ব আদায়, বিচার ব্যবস্থা এবং সেনাবাহিনী পরিচালনার ভার ছিল কোম্পানি সরকারের হাতে। এই সময়ে প্রশাসনিকভাবে বাংলাকে বলা হতো বেঙ্গল প্রেসিডেন্সি। এই প্রেসিডেন্সির আকার ছিল বিশাল, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বর্তমান পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, উড়িষ্যা এবং আসামের বড় একটি অংশ। আর এই বিশাল সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল কলকাতা শহর। ১৮২৬ সালের কলকাতা ছিল এক অদ্ভুত শহর। একদিকে গড়ে উঠছিল ইউরোপীয় ধাঁচের রাজকীয় দালান, গির্জা আর গভর্নর হাউস, অন্যদিকে সরু গলির ভেতরে ছিল ঘিঞ্জি বসতি আর কাঁচা রাস্তা। সন্ধ্যার পর মশাল জ্বালিয়ে রাস্তা আলোকিত করা হতো। কলকাতার জাঁকজমক দেখে একে প্রাসাদ নগরী বলা হলেও এর পেছনের অন্ধকার গলিতে সাধারণ মানুষের জীবন ছিল অত্যন্ত কঠোর। তখন বাংলার প্রকৃত রাজা কোনো দেশীয় শাসক ছিলেন না, বরং ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেলই ছিলেন বাংলার সর্বময় ক্ষমতার অধিকারী। কোম্পানির শাসন এতটাই কঠোর ছিল যে বাংলার জমিদার, তালুকদার, এমনকি নবাবের দরবারও কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কোম্পানির অনুমতির অপেক্ষা করত। গ্রাম বাংলার চিত্র ছিল আরও আলাদা। তখনকার অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ছিল ধান, পাট, আখ আর গমের ক্ষেত। তবে এই সময়ে বাংলার কৃষকদের জন্য এক বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিল নীল চাষ। ইউরোপের বাজারে নীল রঙের ব্যাপক চাহিদার কারণে ব্রিটিশ কোম্পানি বাংলার কৃষকদের জোরপূর্বক নীল চাষে বাধ্য করত। কৃষকরা অত্যন্ত পরিশ্রম করেও নীলের সঠিক দাম পেত না, অথচ তাদের ওপর খাজনার বোঝা ছিল অপরিসীম। এই নীল চাষকে কেন্দ্র করে গ্রামাঞ্চলে শুরু হয়েছিল অবর্ণনীয় নিপীড়ন। জমিদারি প্রথা তখন সমাজের মেরুদণ্ড হিসেবে কাজ করলেও স্থায়ী বন্দোবস্তের ফলে জমিদাররা অনেক ক্ষেত্রে নিষ্ঠুর হয়ে উঠেছিলেন। ফসল নষ্ট হলেও খাজনা মকুবের কোনো ব্যবস্থা ছিল না, ফলে বাংলার কৃষক সমাজ ক্রমশ নিঃস্ব ও ঋণগ্রস্ত হয়ে পড়ছিল। ১৮২৬ সালের বাংলা ছিল বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। কলকাতা বন্দর দিয়ে ইউরোপের বাজারে রেশম, মুসলিন, তুলা, চা ও নীল রপ্তানি হতো। এককালে বাংলার মুসলিন বিশ্বজুড়ে সমাদৃত ছিল, কিন্তু ১৮২৬ সাল নাগাদ সেই ঐতিহ্যবাহী শিল্প প্রায় ধ্বংসের মুখে চলে আসে। ব্রিটিশ শিল্পপণ্যের সাথে অসম প্রতিযোগিতায় দেশীয় হস্তশিল্প টিকে থাকতে পারছিল না। বাংলার দক্ষ তাঁতি, কামার, কুমার ও স্বর্ণকাররা তাদের জীবিকা হারিয়ে দিনমজুরিতে নামতে বাধ্য হচ্ছিলেন। এই সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন বাংলার চিরচেনা গ্রামীণ কাঠামোকে তছনছ করে দিয়েছিল। সামাজিক দিক থেকে ১৮২৬ সালের বাংলা ছিল গভীরভাবে রক্ষণশীল। সমাজ তখনও নানা কুসংস্কার, কঠোর ধর্মীয় বিধিনিষেধ ও প্রথার শৃঙ্খলে আবদ্ধ ছিল। তবে এই অন্ধকার সময়ের মধ্যেই বাংলার বুকে শুরু হয়েছিল এক নতুন চিন্তার জাগরণ, যা পরবর্তীতে বাংলার নবজাগরণ নামে পরিচিতি পায়। কলকাতা ও তার আশেপাশের শিক্ষিত মধ্যবিত্ত সমাজ তখন প্রচলিত সমাজ ব্যবস্থার ত্রুটিগুলো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। এই আন্দোলনের অগ্রভাগে ছিলেন রাজা রামমোহন রায়। ১৮২৬ সালের বাংলায় তিনি ছিলেন এক ব্যতিক্রমী চিন্তাবিদ, যিনি ইংরেজি শিক্ষা, বিজ্ঞান মনস্কতা ও সামাজিক সংস্কারের ওপর জোর দিচ্ছিলেন। সতীদাহ প্রথা মতো অমানবিক প্রথা বন্ধের দাবি তখন জোরালো হয়ে উঠছিল, যদিও তা আইনগতভাবে নিষিদ্ধ হতে আরও কয়েক বছর সময় লেগেছিল। শিক্ষার ক্ষেত্রেও এই সময়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম বাংলায় শিক্ষা ব্যবস্থা তখনও টোল বা পাঠশালা কেন্দ্রিক ছিল এবং শিক্ষিতের হার ছিল অত্যন্ত সীমিত। কিন্তু কলকাতায় তখন ইউরোপীয় ধাঁচে ইংরেজি স্কুল ও কলেজ গড়ে উঠতে শুরু করেছে।
ব্রিটিশরা মূলত তাদের প্রশাসনের কাজ চালানোর জন্য একটি অনুগত শিক্ষিত শ্রেণী তৈরি করতে চেয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এই শিক্ষার আলোয় শিক্ষিত হয়েই পরে বাঙালি সমাজ তখন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে শুরু করে। যোগাযোগ ব্যবস্থার কথা বলতে গেলে তখনকার বাংলা ছিল সম্পূর্ণ নদী নির্ভর। কাঁচা রাস্তা থাকলেও বর্ষাকালে তা চলাচলের অযোগ্য হয়ে পড়ত। তাই গঙ্গা, পদ্মা, ভাগীরথীর মতো নদীগুলোই ছিল বাংলার প্রধান জীবনরেখা। নৌকায় ছিল যাতায়াত ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম। রেল বা টেলিগ্রাফের কোনো অস্তিত্ব তখনও ছিল না। খবরের আদান প্রদান হতো অত্যন্ত ধীর গতিতে। সাধারণ মানুষের জীবন ছিল অত্যন্ত সহজ ও ছন্দময়। ভোরে পাখির ডাকে ঘুম ভাঙা, সারাদিন মাঠে কাজ করা আর সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ঘর গোছানো ছিল নিয়মিত দৃশ্য। বিনোদনের মাধ্যম হিসেবে ছিল পালাগান, কীর্তন, কবিগান আর যাত্রাপালা। গ্রাম বাংলার লোকসংস্কৃতি তখনও তার আপন মহিমায় টিকেছিল। 1826 সালের বাংলা কেন বিখ্যাত ছিল তার উত্তর অনেক গভীরে। এই বাংলা ছিল একদিকে ব্রিটিশদের শোষণের ক্ষেত্র, অন্যদিকে নতুন চিন্তা আর চেতনার সূতিকাধার। এই সময়টিতেই বাংলার মাটিতে জাতীয়তাবাদের বীজ বপন করা হয়েছিল। কোম্পানি শাসনের অত্যাচারে শোষিত ও পীড়িত হয়েও বাঙালি মানুষ তাদের আত্মপরিচয় হারিয়ে ফেলেনি। 1826 সালের এই বাংলা ছিল মূলত একটি প্রস্তুতির সময়। যে প্রতিবাদের সুর তখন মৃদুভাবে বাজছিল, তাই কয়েক দশক পরে বিশাল গণ আন্দোলনে রূপ নিয়েছিল। তাই 1826 সালের বাংলা মানে কেবল 200 বছর আগের ইতিহাস নয়, বরং এটি আধুনিক বাংলার ভিত্তিভূমি। এই বাংলার ধুলো মাটি আর সংগ্রামের মধ্য দিয়েই জন্ম নিয়েছে আজকের আধুনিক সমাজ ও স্বাধীন বাংলাদেশ। অতীতকে জানলে তবেই আমরা বর্তমানকে অনুধাবন করতে পারি এবং ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারি। 1826 সালের সেই রূপালী নদীর তীর, বিস্তীর্ণ ফসলের মাঠ আর উদীয়মান মধ্যবিত্ত সমাজের গল্প আজও আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়।